উপদেষ্টা পরিষদে গুম প্রতিরোধ সংশোধন অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন। 5 বছর নিখোঁজ বা জীবিত না ফিরলে গুম ঘোষণা। মানবতা বিরোধী অপরাধে কাদের আরাফাত সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। গুম নির্যাতনের মামলায় 13 সেনা কর্মকর্তার চার্জ গঠন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তারেক রহমানের বসবাসে প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি। এবং সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম। সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে গুম হওয়া ব্যক্তি ন্যূনতম 5 বছর গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার্ড বা গুম ঘোষণা করতে পারবে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। এছাড়া বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025 খসড়া ও সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুব ছাত্রলীগের 7 নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, 29 ডিসেম্বর গ্রেফতার করে হাজির করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জিআইসি সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। 2024-এ জুলাই আন্দোলনের পর পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে গত বছরের গণঅভ্যুত্থানের প্রক্রিয়াধীন মামলায় নতুন সংযুক্তি হয়েছে মানবতা বিরোধী অপরাধের আরও এক মামলা, যার আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুবলীগ সভাপতি ফজলে শামস পরশসহ 7 জনকে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তাদের বিরুদ্ধে পরিকল্পনা নির্দেশ বাস্তবায়ন সহ সরাসরি গণহত্যায় অংশগ্রহণের প্রমাণ মিলেছে বলে জানায় প্রসিকিউশন। ওবায়দুল কাদের সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গণহত্যায় যারা মূল ভূমিকা পালন করেছে তাদেরকে এই মামলায় আনা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, ন্যায় বিচার আসামিদের পলায়নের জন্য বসে থাকবে না। পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই 3টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে। আগামী 29শে ডিসেম্বর এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জিআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ও বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 13 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের জন্য 19 জানুয়ারির দিন ধার্য করা হয়। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজএম জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। খালেদা জিয়া আগের চেয়ে বেশি চিকিৎসা গ্রহণ করতে পারছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এই অবস্থা বজায় থাকলে তার স্বাস্থ্যের আরও উন্নতি সম্ভব। বিগত সরকারের সময় তাকে পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছিল, সে কারণে তার শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি
ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ছেড়ে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। রাজধানীর গুলশানে 196 নম্বর বাসভবন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। লন্ডন থেকে দেশে ফিরে এই ভবনেই থাকবেন তারেক রহমান। ভবনটিতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। ভেতরে বাহিরে রং পলিশ, আসবাবপত্র গোছানো সহ চলছে প্রয়োজনীয় সংস্কার কাজ। একই সঙ্গে ভবনটির নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বাসভবনের আশেপাশে সিসিটিভি ক্যামেরা বসানো, প্রবেশপথ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দলীয় ব্যবস্থাপনা টিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর সকাল 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পরবর্তীতে এভার কেয়ার হাসপাতালে তার মা খালেদা জিয়াকে দেখতে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে তারেক রহমানের দেশে ফেরা হবে বলে ঐতিহাসিক সেই অনুযায়ী প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা জায়গাগুলো দেখছি। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। সারা দেশের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সুরক্ষা সহ কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এই সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি তফসিল জারি করা হয়েছে। ফলে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামালের সুরক্ষা সহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক মর্মে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। দায়িত্ব পালনকালীন সময়ে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ছিলেন প্রাতিষ্ঠানিক সততার এক সুদক্ষ কারিগর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আপিল বিভাগের এজলাস কক্ষে প্রধান বিচারপতির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের জানান, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরে মাজদার হোসেন মামলার রায়ের পূর্ণতা এসেছে। আজ সেই দিনের মতো আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উনি একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে, বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশের বিচার বিভাগের হাল ধরেছিলেন। কুয়াশাচ্ছন্ন বিচার ব্যবস্থাকে উনি আলোর পথে নিয়ে এসেছেন। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী সদস্যদের মৃতদেহ শনিবার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। দেশে প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় সমাহিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের আওতাধীন কাদুইলগে লজিস্টিক্স ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠী পরিচালিত ড্রোন হামলায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন। এই ঘটনায় আরও 9 জন আহত হন। প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছেন রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা। নিজস্ব ভাষা ও সংস্কৃতি সহ শত শত বছরের ঐতিহ্য, আধুনিকায়ন, অভিবাসন এবং সংখ্যাগরিষ্ঠের প্রভাব সহ নানা কারণে রাখাইনদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার পথে। তাই ভাষা সংরক্ষণে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি তাদের। সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। বরগুনা, পটুয়াখালী ও চট্টগ্রামে আশ্রয় নেওয়া রাখাইনরা দেশ স্বাধীনের পরে নাগরিকত্ব পায় বাংলাদেশের। রাখাইনদের মাতৃভাষার নামও রাখাইন, কিন্তু এ ভাষায় পাঠ্য বই না থাকায় শৈশবের মাতৃভাষা ছেড়ে পাঠশালায় রাখাইন শিশুদের নতুন করে জানতে হয় বাংলা ভাষা। বরগুনার তালতলিতে প্রায় 1000 রাখাইন পরিবারের বসবাস। এসব পরিবারের বেশিরভাগ শিশুরা জানে না নিজ ভাষা। তার কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা, মাতৃভাষা চর্চা ও ভাষার সঠিক সংরক্ষণের অভাব। আমাদের যে শিক্ষার জন্য কোনো ব্যবস্থা নাই, তার জন্য আমরা অতদূর আগাতে পারি নাই। আমাদের কোনো ভাষা শিক্ষার কেন্দ্র নেই, এমনকি আমাদের ভাষার যে বই তাও কোথাও পাওয়া যাচ্ছে না। আমাদের উচিত আরও রাখাইনের একটি নতুন বই বের করা। প্রাথমিক পর্যায় থেকে আমরা চাইছি যে ক্লাস 5 পর্যন্ত এই প্রাইমারি স্কুল অন্তর্ভুক্ত করার জন্য আমাদের এই ভাষাটাকে প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত যদি সরকার যদি এটা হাতে নিতে, তাইলে আমাদের এই যে ভাষাটা বিলুপ্ত হবে না। বিষয়টি গুরুত্ব দিয়ে রাখাইন ভাষা সংরক্ষণ ও সংস্কৃতি ধরে রাখতে কালচারাল একাডেমি নির্মাণে উদ্যোগের কথা জানালেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। রাখাইন সম্প্রদায় তাদের যে কর্মকাণ্ডগুলো আছে এই এলাকার স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখে। তো এগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে। এখানে হলো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বৃদ্ধি করার জন্য এখানে কালচারাল একাডেমি তৈরি করার। তো ইতিমধ্যে এগুলোর কাজ শুরু হয়েছে। রাখাইন ভাষায় স্বরবর্ণ 12টি ও ব্যঞ্জনবর্ণ 33টি। বর্ণমালা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এমন 5টি ভাষায় সরকার পাঠ্য বই বানালেও সুবিধাবঞ্চিত রাখাইনরা। আফরিন পপি, মোহনা সংবাদ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 1 সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত হয়েছে। একই সঙ্গে 1 সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই উপজেলাতে রেকর্ড হচ্ছে। সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 71%। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছে সামনের দিনগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে। জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরের বিভিন্ন এলাকায় 10 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে না। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, এক বিজ্ঞপ্তিতে জানায় বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেট। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য 11 কেভি মুক্তিরোচক ফিডারের কুশিঘাট, সোনাপুর, নয়াবস্তি, মীরের চক, শাহপরান হাউজিং, মুক্তিরোচক, মুরাদপুর, পীরের চক, আমোদপুর ও আশপাশ এলাকায় 10 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানানো হয়। মুন্সিগঞ্জ জেলার প্রধান অর্থকারী ফসল আলু। গেল বছর বড় ধরনের লোকসানের মুখে পড়লেও চলতি মৌসুমে হাল ছাড়েননি কৃষকরা। এবার ভালো দাম পাওয়ার আশায় মাঠে ব্যস্ত সময় পার করছেন তারা। সহায়তা দিয়ে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। মোহাম্মদ সুজনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। আলু রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মুন্সিগঞ্জ জেলার কৃষকরা। গত বছর জেলায় 34,500 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জন না হয়ে লোকসানের মুখে পড়েন তারা। কিন্তু নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়ে আবারও আলু চাষ শুরু করেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লাভের আশায় বুক বেঁধেছেন তারা। লাভের মুখ দেখলে তবে আগের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন তারা। আগের বার কিছু পাইছিল, গেছে বার মনে ডাবল লোকসান গেছে বেশি। বর্তমানে আলুর দাম বিকায় না, বাইরে সাপ্লাই নেই,
এই জন্য আমাকে আলুর দাম কম আর সারের দাম বেশি। রপ্তানি যদি হয় আল্লাহর রহমতে তো কিছু আশা করা যায় না, আইলার আশা নাই। গতবার থেকে এইবারকার বেশি খরচ, আপনার সারের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, অনেক জিনিসের দামই বাড়তি। কোল্ড স্টোরেজের ভাড়া সহকারে বস্তা প্রতি আপনার 1200 টাকার মতো পড়ছে খরচ সহকারে নিয়ে। এখন আলু বিক্রি করতে যে পাইছি আমরা মাত্র 400 টাকা করে। একবার লস হয় লাভ হয় আশা করি করে, যেই বছর লস গেছে আগামীতে লাভ হইব। চলতি বছর আলুর কাঙ্ক্ষিত উৎপাদন ও মূল্য প্রাপ্তির আশার কথা জানালেন কৃষি কর্মকর্তা। বক্স আলু যেটা ইম্পোর্টেড সিড কৃষকরা বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে আমরা একটা জেলা প্রশাসনের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নিয়ে একটা সর্বোচ্চ দাম সিলিং করে দিয়েছি। ফলে কৃষকরা নির্বিঘ্নে এই বীজটিও ক্রয় করে তারা আলু লাগাতে পারছে। সারের পরিস্থিতি আমরা সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে নির্ধারিত মূল্যে কৃষকদের সার প্রাপ্তির ক্ষেত্রে আমাদের যে মনিটরিং কার্যক্রম সেটা অব্যাহত রয়েছে। জেলায় এবছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 34,600 হেক্টর জমি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। বরগুনার পাথরঘাটায় দীর্ঘদিনের বিদ্যুতের ভোগান্তি কমতে চলেছে। বরগুনা থেকে নতুন গ্রিড সংযোগের অনুমোদন এবং সাবস্টেশন নির্মাণের কাজ চলমান থাকায় দীর্ঘদিনের লোডশেডিং সমস্যার সমাধান হবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল হবে বলে আশা জানায় কর্তৃপক্ষ। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরগুনায় 20 কোটি 28 লাখ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আধুনিক সাবস্টেশন। এখানে থাকবে নতুন ভবন, পাওয়ার ট্রান্সফরমার এবং সর্বাধুনিক বিদ্যুৎ সরঞ্জাম। বর্তমানে পাথরঘাটায় বিদ্যুতের চাহিদা 14 মেগাওয়াট। নতুন সাবস্টেশনের সরবরাহের সক্ষমতা 40 মেগাওয়াট। বরগুনা থেকে বিদ্যুৎ সংযোগ স্থাপনের দাবি ছিল আমাদের সব মানুষের। বিশ্বাস করি এটার কার্যক্রম চালু আছে যখন, তখন এটার মানে সুফল আমরা পাবো। আগামী বছরের মধ্যেই জনসাধারণ এই সাবস্টেশনের সুবিধা পাবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা আশাবাদী যে সার্বিক পরিস্থিতি যদি সঠিক হয় তাহলে আমরা 1 বছরের পরেই এটা উদ্বোধন করার চেষ্টা করব। পাথরঘাটার মানুষের বহুদিনের দাবি পূরণে এটি হতে যাচ্ছে ঐতিহাসিক পদক্ষেপ। ভান্ডারিয়া থেকে আসা প্রায় 70 কিলোমিটার লাইন, যার কারণে আমরা শেষ প্রান্তে এসে ভোল্টেজটা তেমন ভালো পাই না। এখন আশা করি এখানে যদি আমরা বরগুনা থেকে 33 কেবি লাইন আসে এবং আমাদের নতুন সাবস্টেশন হয়, ইনশাল্লাহ বিদ্যুতের সমস্যা পাথরঘাটাবাসী বিদ্যুতের সমস্যা থেকে মুক্ত হবে ইনশাল্লাহ। বরগুনা থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে 33 কেবি সাবমেরিন কেবলের মাধ্যমে নতুন সংযোগ আনা হচ্ছে, যার ব্যয় 36 কোটি টাকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার ওপর আরোপিত সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি বিদেশি বিনিয়োগের পথকে সুগম করতে পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা। সিরিয়ায় জ্বালানি তেল বিক্রি এবং বিদেশি বিনিয়োগ বিষয়ক নিষেধাজ্ঞা ছিল। সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তনের পর সৌদি আরব এবং তুরস্কের সুপারিশকে আমলে নিয়ে যেসব নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্ট সারা চাইছিলেন নিষেধাজ্ঞা যেন পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়। ট্রাম্প প্রশাসন এই প্রস্তাব অনুমোদন করেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উপদেষ্টা পরিষদে গুম প্রতিরোধ সংশোধন অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন। 5 বছর নিখোঁজ বা জীবিত না ফিরলে গুম ঘোষণা। মানবতা বিরোধী অপরাধে কাদের আরাফাত সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। গুম নির্যাতনের মামলায় 13 সেনা কর্মকর্তার চার্জ গঠন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তারেক রহমানের বসবাসে প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি। এবং সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।